সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম এখনকার এই আলোচনায়। সাথে আছি আমি মাসুদ রানা। দর্শক, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র সবচাইতে একটা বিপদের মধ্যে পড়ে আছে মধ্যপ্রাচ্যের যুদ্ধটাকে নিয়ে। সেটা কিভাবে দেখেন? যুক্তরাষ্ট্র সে কোনোভাবেই ইরানকে আলোচনার টেবিলে একদিকে বসাতে পারছে না। অপরদিকে যুদ্ধটাকে আরো যে বিস্তার ঘটাবে সেই পরিস্থিতি এখন যুক্তরাষ্ট্রের হাতে নেই। এবং এই যুদ্ধ থেকে সে বের হয়ে আসবে সেই পরিস্থিতিও তাদের মধ্যে নেই। তাহলে আগামী দিন আসলে যুক্তরাষ্ট্রের অবস্থানটা কোন দিকে যাচ্ছে? এই প্রশ্নটা কিন্তু এখন সবাই উঠাচ্ছে। যে আসলে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি কি? যুক্তরাষ্ট্র এমন একটা পরিস্থিতির মধ্যে চলমান এখন। মানে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ছে যেখান থেকে সে উত্তোলন হতে পারতেছে না। কোনোভাবে বের হয়ে আসতে পারতেছে না। একদিকে সে যুদ্ধ থেকে বের হয়ে আসতে পারতেছে না। অপরদিকে ইরানকে কোনোভাবে আলোচনার টেবিলে বসাতে পারতেছে না। এবং যে আলোচনাটা চলমান, যে আলোচনাটা চলতেছে এটা শুধুমাত্র ওমানের সাথে আলোচনা চলতেছে। কিন্তু যুক্তরাষ্ট্র সে নিজেদের আলোচনা বলে দাবি করছে। কিন্তু এই বিষয়টিকে কিন্তু ইরানের পক্ষ থেকে সরাসরি প্রত্যাখ্যান করে দেওয়া হচ্ছে। এখন এই বিষয়টি নিয়ে আপনারা কি মনে করেন যে আসলে যুক্তরাষ্ট্র যে বিপদের মধ্যে পড়ছে বা যে সমস্যায় পড়ে গেছে এখান থেকে যে যুক্তরাষ্ট্র কি আসলে বের হতে পারবে? এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব দর্শক। এবং সেই সাথে সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে খুব শীঘ্রই আমরা হরমুজ প্রণালী খুলে দেব। সে কোন অ্যাঙ্গেল থেকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রসঙ্গটা তুলছে। আসলে কি মানে হরমুজ প্রণালী কি তার অধীনে রয়েছে বা তিনি কি নিয়ন্ত্রণ করছে? এটা তো বেশ পরিষ্কার বিষয়টা, যে আসলে হরমুজ প্রণালী সে খুলে দেবার কি? হরমুজ প্রণালী কি আসলে তার অধীনে নাকি ইরানের নিয়ন্ত্রণে? সে বিষয়টি আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। এবং পাশাপাশি দেখেন, আজকে নতুন করে আবারও মধ্যপ্রাচ্যে দুটো বিষয়টিকে নিয়ে ব্যাপকভাবে সবাইকে ভাবিয়ে তুলছে। নতুন করে আবার উত্তেজনা শুরু হয়েছে। সেটা হচ্ছে যে ইয়েমেনের হুতি গোষ্ঠী তারা দুই জায়গায় পরপর আক্রমণ করছে। একটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে উন্নত শহর দুবাই শহরের উপরে তারা পরপর 20 মিনিটের মধ্যে 7টা আক্রমণ করছে। অপরদিকে লোহিত সাগরে সৌদি আরবের একটা তেলবাহী ট্যাঙ্কার জাহাজে সেখানে আক্রমণ করছে। ব্যাপকভাবে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সেই নিক্ষেপের ফলে সৌদির সেই তেলবাহী জাহাজটা ধ্বংস হয়ে গেছে। এই যে আজকে মধ্যপ্রাচ্যে যে নতুন করে আবার উত্তেজনা বাড়িয়ে দিল হুতি গোষ্ঠী, এটার পিছনে কার হাত আছে? কার ইন্ধন রয়েছে? হুতি গোষ্ঠী কি শুধুমাত্র নিজের প্রয়োজনে এগুলো কাজ করছে, নাকি হুতি গোষ্ঠীকে কেউ না কেউ এটা ইন্ধন দিচ্ছে? কারা পরিচালিত করছে? কে পরিচালিত করছে? এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে দর্শক ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে যাবেন। আর ভিডিও সম্পর্কে মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করবেন। সেই সাথে সাথে চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা শুরুতে যে কথাটা বলেছি, যেটা বলেছি যে এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদে রয়েছে ট্রাম্প প্রশাসন তথা যুক্তরাষ্ট্র। সেটা কিভাবে? দেখেন, গত 2 সপ্তাহ একটানা যখন যুক্তরাষ্ট্র ইরানের পুরো আক্রমণ করে এবং সেই আক্রমণের পাল্টা জবাব যখন ইরান থেকে শুরু হয়, মধ্যপ্রাচ্যে যে মার্কিন যে সামরিক ঘাঁটিগুলো ছিল সেই সামরিক ঘাঁটিগুলো এমনভাবে ধ্বংসযোগ্য করেছে, যেটা এখন ওখান থেকে যে আবার নতুন করে ইরানের পুরো আক্রমণ করবে সেই পরিস্থিতিটা মোটামুটি এখন যুক্তরাষ্ট্র হারিয়ে ফেলেছে। এবং ইতিমধ্যে বিশ্ব মিডিয়া তথা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যম এগুলো প্রকাশ করছে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ইরানের উপরে যে তাদের যে আপনার যে সমস্ত ক্ষেপণাস্ত্র বা মিসাইল ব্যবস্থা বলেন, যে সমস্ত যুদ্ধের সরঞ্জাম বলে, তারা মোটামুটি তারা অনেকগুলো ফুরিয়ে ফেলেছে। এবং কিছু কিছু আছে এখন অর্ধেকে, কিছু কিছু বলছে যে তিনের একাংশ বাকি আছে, আর বাকিটা সব ধ্বংস হয়ে গেছে। তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে তো আগামী দিনে ইরানকে কোনোভাবে তারা মোকাবেলা করতে পারবে না। এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্রের যে সামরিক কর্মকর্তারা, বেশ কিছু জন কর্মকর্তা তারা কিন্তু নিষেধ করছে, যুক্তরাষ্ট্রকে বারবার সতর্ক করে দিচ্ছে যে ইরানের সাথে আর বড় ধরনের সংঘাতে জড়ানো যাবে না। এই পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু মাঝে মাঝে হুঙ্কারও দিচ্ছেন যে যদি ইরান যদি আলোচনার টেবিলে না আসে তাহলে সেটার খেসারত ইরানকে দিতে হবে। অর্থাৎ সে হুঙ্কার দিয়েই বলতেছে যে এখন ইরানের সামনে দুটো পথ খোলা, একটা চুক্তি, না হলে তাদের চরম পরিণতি। তো আসলে কি এটা বাস্তব সম্মত কথা বলেছে বা এটা কি সম্ভব? যুক্তরাষ্ট্র কি সেই সামর্থ্য আছে কিনা? যুক্তরাষ্ট্র দেখেন এখানে কত বড় একটা বিপদের মধ্যে পড়ে আছে যে ইরান যুদ্ধকে কেন্দ্র করে। একদিকে তার অস্ত্রের সরঞ্জাম যে মজুদ আছে সেই মজুদগুলো ফুরিয়ে যাওয়ার বিষয় নিয়ে পেন্টাগন, হোয়াইট হাউসের মধ্যে ইতিমধ্যে নানান রকমের তথ্য উপাত্তগুলো প্রকাশিত হচ্ছে। সারা বিশ্ব মিডিয়াগুলো বিভিন্ন রকমের গোয়েন্দা সংস্থার ভিত্তিতে বলার চেষ্টা করতেছে যুক্তরাষ্ট্রের মজুদ ফুরিয়ে গেছে, যার কারণে ইরান যুদ্ধ থেকে তারা কিছুটা সরে গেছে। এটা একদিকে তাকে সামাল দিতে হচ্ছে যে আসলেই কি যুক্তরাষ্ট্রের মজুদ ফুরিয়ে গেছে, নাকি আসলে সে যুদ্ধের কৌশল হিসেবে এগুলো হাইড করে রাখতেছে। পাশাপাশি ইরানকে যে সে কোনোভাবেই যে আলোচনার টেবিলে বসাতে পারতেছে না, এটাও এক পর্যায়ে ট্রাম্পকে ভাবিয়ে তুলছে। কারণ যদি ইরানকে কোনোভাবে যদি আলোচনার টেবিলে না আনতে পারে তাহলে যুক্তরাষ্ট্র কি করতে হবে? যুদ্ধের ময়দানে যেতে হবে।
আর যুদ্ধের ময়দানে গেলে যুক্তরাষ্ট্র যে পরাজিত হবে সেটা মোটামুটি নিশ্চিত, এটা সকলেই বলতেছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারাও তারা বারবার এই বিষয়ে সতর্ক করছে। তাহলে এখন ইরানের ব্যাপারটাকে নিয়ে যুক্তরাষ্ট্র দেখেন কি ফাঁদে পড়ে গেছে, ট্রাম্প ফাঁদে কি পরিমাণ ফাঁদে পড়ছে। একদিকে ইরানকে তো কোনোভাবেই টলাইতে পারতেছে না, আলোচনার টেবিলে বসাইতে পারতেছে না, এবং অপরদিকে যে এখান থেকে বের হয়ে আসবে সেই পথটাও খোলা নাই। কারণ এখান থেকে বের হয়ে আসতে গেলে ট্রাম্প প্রশাসনের সামনে মধ্যবর্তী নির্বাচন, সেই নির্বাচনে জনগণের কাছে গিয়ে তাদেরকে প্রকাশ করতে হবে যে ইরান যুদ্ধে গিয়ে তারা কি পেল এবং তাদের সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে, এই বিষয়গুলো স্পষ্ট করতে হবে। যদি এখানে স্পষ্ট না করে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প প্রশাসন ব্যাপকভাবে বরাবরি খাবে। তো এই বিষয়টি নিয়ে ট্রাম্পকে ইতিমধ্যে ভাবিয়ে তুলছে এবং এটা নিয়ে ট্রাম্প এখন মাতালের মতো হয়ে গেছে। হুঙ্কার দিছে, আবার হুঙ্কার দেওয়ার সাথে সাথে বলতেছে যে ইরানের সাথে আমাদের একটা সুন্দর আলোচনা চলতেছে, একটা সমঝোতার পথে আমরা এগিয়ে যাচ্ছি। তো আসলে কি সমঝোতার পথে কি যুক্তরাষ্ট্র এগিয়ে যাচ্ছে, এই প্রশ্নটা দেখা দিতে পারে। কারণ যে নতুন করে যে আলোচনা হইতেছে এটা কি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হইতেছে? এটা তো যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হইতেছে না, এটা আলোচনা হইতেছে ইরানের সাথে, ওমানের সাথে। হরমুজ প্রণালী নিয়ে একটা পথ তৈরি করবে, সেই পথটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা ইরানের আইএসজেসি এবং ওমানের প্রশাসন, তারা কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করবে, কে কতটুকু নিয়ন্ত্রণের অংশীদারিত্ব হবে এবং এখান থেকে সুযোগ সুবিধা কিভাবে এটাকে কন্ট্রোল করা যায়, সে বিষয়গুলো নিয়ে তাদের সাথে একটা সমঝোতা হচ্ছে। কিন্তু এই বিষয়টি ট্রাম্প কেন জানে মনে হচ্ছে ট্রাম্প নিজের বলে দাবি করতেছে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে ট্রাম্পের সাথে আমাদের কোনো আলোচনা হচ্ছে না বা আগামী দিনে হবে এরকম কোনো পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি না, যেটা একদম ইরানের একদম খুব গুরুত্বপূর্ণ ব্যক্তির পক্ষ থেকে কিন্তু এই ঘোষণাটা আসছে। কিন্তু সেখানে যুক্তরাষ্ট্র বারবার দাবি করতেছে যে ইরানের সাথে আমাদের হরমুজ প্রণালী নিয়ে খুব শীঘ্রই কথা হচ্ছে এবং তিনি এই ঘোষণা দিয়েছেন খুব শীঘ্রই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। হরমুজ প্রণালী কি সে খুলে দেওয়ার কি? হরমুজ প্রণালী কি তার হাতে আছে? তার হাতে কি সেই হরমুজ প্রণালীর পাওয়ার আছে? হরমুজ প্রণালী আমরা যতটুকু জানি এখন পর্যন্ত ইরানের নিয়ন্ত্রণে। তো ইরান যদি ইচ্ছা করে হরমুজ প্রণালী খুলে দিতে পারে, ইরান ইচ্ছা করে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে, সেটা পুরোপুরি হস্তক্ষেপ আছে ইরানের হাতে। কিন্তু সেখানে সে নিজে দাবি করছে যে হরমুজ প্রণালী আমরা খুলে দিতে পারি। তো হরমুজ প্রণালী তোমার নিয়ন্ত্রণই নাই, তাহলে তুমি খুলে দিবা কিভাবে? এবং হরমুজ প্রণালীর যে আলোচনাটা চলতেছে সেটা হচ্ছে ইরানের সাথে ওমানের সাথে, যুক্তরাষ্ট্রের সাথে এখানে কোনোভাবে আলোচনা চলতেছে না। তারপরে যুক্তরাষ্ট্র বারবার এটাকে দাবি করতেছে যে তাদের সাথে একটা সুন্দর আলোচনা চলতেছে। এই দাবির পিছনে তাদের উদ্দেশ্যটা কি? তারা মনে করতেছে যে এটা হয়তো তাদের একটা যুদ্ধের কৌশল হতে পারে, যে আলোচনার কথা বলে বলে ইরানের উপর থেকে যে আক্রমণ মোটামুটি কয়েকদিন ধরে বন্ধ আছে গত শনিবার থেকে, এখন এই বন্ধ থাকার কারণে হয়তো তারা সামরিক যে তাদের যে মজুদ ফুরিয়ে যাচ্ছে সেই বিষয়টি কি তারা রিকভার করার চেষ্টা করতেছে, তাদের মজুদটাকে বাড়ানোর চেষ্টা করতেছে। পাশাপাশি আবার তারা হয়তো বা সমঝোতার জন্য নানান রকমের কৌশলও তারা আহ করতে পারে। সেটা স্বাভাবিক, কারণ যুক্তরাষ্ট্র তো কৌশলী, কিন্তু সেই কৌশলটা আসলে ইরান তাদের সাথে এক টেবিলে বসতেছে না কিসের জন্য? তারা বারবার শর্ত ভঙ্গ করে। কারণ এই পর্যন্ত যতবার তারা ইরানের সাথে বৈঠকে বসছে, যতগুলো শর্ত দিচ্ছে সেই শর্তগুলো প্রথম ভেঙে ফেলছে যুক্তরাষ্ট্র। যার কারণে ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে আগামী দিনে অন্তত পক্ষে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের হরমুজ প্রণালী নিয়ে কোনো রকমের বৈঠক হবে না, হওয়ার সম্ভাবনা খুবই কম। ইরানের পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে। দেখেন, তারপরেও যুক্তরাষ্ট্র বারবার দাবি করে যাচ্ছে। যাই হোক, এটা এটার মধ্য দিয়ে আসলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বড় ধরনের একটা ফাঁদে পড়ে গেছে বা বড় ধরনের একটা সমস্যায় পড়ে গেছে, তার কথাবার্তাগুলো, তার হুমকি দামকি এবং তার যে দ্বিমুখী কথাবার্তা, একবার বলতেছে যে আলোচনা চলতেছে, আবার বলতেছে যে আলোচনা না কমপ্লিট হলে বা সমঝোতায় না আসলে ইরানকে কঠিন খেসারত দিতে হবে, হুঙ্কারও দিয়ে যাচ্ছে। তো হুঙ্কার এবং আলোচনা দুটো তো একসাথে চলতে পারে না। হয়তো আলোচনা চলমান থাকবে, অথবা হুঙ্কারের মধ্যে দিয়ে আক্রমণ পাল্টা আক্রমণ এটা চলমান থাকবে। যেকোনো একটা, দুটো তো একসাথে চলতে পারে না, যেটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে করতেছে। তার যে সমস্ত কথাবার্তা এবং এই সমস্ত আহ, বক্তব্যের মধ্যে দিয়ে এটা ফুটে উঠতেছে যে তিনি বড় ধরনের একটা সমস্যা পড়ে আসছে। এবং এই সমস্যার সাথে সাথে নতুন করে আরেকটা সমস্যা বাড়ছে ইতিমধ্যে ইয়েমেনের হুতি গোষ্ঠীর সাথে। দেখেন, বিশ্বের সবচেয়ে উন্নত শহর যেটা ভিডিও শুরুতে বলছি, যে কয়েকটি শহরের মধ্যে দুবাই শহর হচ্ছে অন্যতম একটা উন্নত শহর, যেটা সংযুক্ত আরব আমিরাতের। এখানে 20 মিনিটের মধ্যে 7টা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই ঘটনার সাথে সাথে পুরো দুবাই শহর আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এখানকার মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে এখন দিন কাটাচ্ছে। এবং এই বিষয়টি কিনে সারা বিশ্বের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, যে কারণ দুবাইয়ের মতো এরকম একটা সিকিউরিটি কান্ট্রি, সিকিউরিটি শহর এবং এরকম একটা উন্নত শহর, সেই রকম 20 মিনিটের মধ্যে 7টা আক্রমণের শিকার হয়ে যায়, তাহলে এখানকার সিকিউরিটি নিয়ে তো প্রশ্ন উঠতেই পারে, স্বাভাবিক। কিন্তু এই আক্রমণটা একটা আহ অস্ত্র মজুদ, একটা গোডাউন বলতে চলে, এক ভাষায় বললেই হয় যে সেটা গোডাউনের মতন একটা জায়গা। সেখানে যে হামলাটা হয়েছে সেখানে বিস্ফোরণের ফলে সেটা কঠিনভাবে আগুন লেগে যায় এবং এই আগুনের ধোঁয়ায় এলাকা পুরো অন্ধকার হয়ে যায়, অন্ধকার ছড়িয়ে পড়ে
এবং অনেকে মনে করছে এটা আসলে শুধুমাত্র কি একটা কারখানার আগুনই, নাকি এখানে যে আক্রমণ হয়েছে এবং সেই আক্রমণটা কারা করছে সেই বিষয়টি নিয়ে এখনো কিন্তু ক্লিয়ার না। যদিও ইরাকের পক্ষ থেকে বলা হচ্ছে, ইরাকের বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ করেছে যে এটা ইয়েমেনের হুতি গোষ্ঠী ইয়েমেন থেকে আক্রমণ করেছে। যদি তাই করে থাকে, নতুন করে যদি ইয়েমেনের সাথে আবার এই যে সংযুক্ত আরব আমিরাত যদি এরকম মানে সংঘাতে জড়িয়ে যায়, তাহলে পরবর্তী স্টেপ কি হবে? আমিরাত একদিকে যারা ইরানের সাথে সংঘাতে জড়িয়ে পড়ছে ইতিমধ্যে, আমরা জানি যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে যে ইরানের কাছে সবচেয়ে টার্গেট বা লক্ষ্যবস্তু হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং জর্ডান, কাতার। এই কয়েকটি রাষ্ট্র কিন্তু ইরানের সবচেয়ে মূল লক্ষ্যবস্তু। কারণ এর মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের উপর যতগুলো দেশ থেকে আক্রমণ করেছে, সবচেয়ে বড় ধরনের আক্রমণ করছে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কাতার এবং কুয়েত, বাহরাইন থেকে। এই সমস্ত রাষ্ট্রগুলো থেকে কিন্তু সবচেয়ে বেশি আক্রমণ করেছে এবং ইরানের পাল্টা যে জবাবগুলো এই সমস্ত রাষ্ট্রগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে ইতিমধ্যে আরেকটা বিষয় প্রকাশ হয়েছে, যেটা হচ্ছে যে আরব আমিরাত নাকি তারা ইসরায়েলের কাছ থেকে ব্যাপক পরিমাণের অস্ত্র তারা কিনে ফেলেছে, ইতিমধ্যে চুক্তি করে ফেলেছে। এই বিষয়টি নিয়ে ইরানকে নতুন করে আরো উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। ইরানের খ্যাপা যে ইরান, যেখানে যুক্তরাষ্ট্র ইসরায়েল সবচেয়ে শত্রু রাষ্ট্র হচ্ছে ইরানের। এখন সেই ইসরায়েলের কাছ থেকে যদি আরব আমিরাত যদি অস্ত্র কিনে থাকে, তাহলে বিষয়টিকে তো ইরান খুব স্বাভাবিকভাবে নেবে, এটা ভাবাটাই ভুল। কারণ ইরান হয়তো বা সেটা সরাসরি আক্রমণ না করে ইয়েমেনের হুতি গোষ্ঠী দিয়ে তারা আক্রমণ করিয়েছে। এটা অনেকে বলার চেষ্টা করতেছে, অনেক বিশ্লেষকরা এরকম দাবি করতেছে যে হুতি গোষ্ঠী নিজস্ব ইচ্ছায় বা তাদের নিজস্ব উদ্যোগে ইয়েমেনের সংযুক্ত আরব আমিরাত দুবাই শহরে তারা এই ধরনের আক্রমণ করেনি। এই আক্রমণটা তারা ইরানের নির্দেশই করেছে। কারণ ইয়েমেনের হুতি গোষ্ঠী ইরান সমর্থিত, ইরানের নিয়ন্ত্রিত। এই হুতি গোষ্ঠীকে ইরান পুরোপুরি তারা অস্ত্র শস্ত্র এবং টেকনোলজি দিয়ে, তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে, সবকিছু দিয়ে সাহায্য সহযোগিতা করে। কারণ ইতিমধ্যে যে ইয়েমেনের হুতি গোষ্ঠীর সাথে সৌদি আরবের সাথে তারা কিন্তু সংঘাতে জড়িয়ে পড়েছে, সেই বিষয়টি নিয়ে কিন্তু ইরানি কিন্তু তাদেরকে সমর্থন দিচ্ছে এবং ইরানও সরাসরি তাদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে সহযোগিতা করতেছে, টেকনোলজি দিয়েও সহযোগিতা করতেছে। তাহলে এখানে স্পষ্ট হচ্ছে যে একদিকে যেহেতু ওমানের সাথে ইরানের সাথে তাদের হরমুজ পয়েন্ট নিয়ে একটা আলোচনা চলতেছে, সমঝোতার পথে হাঁটতেছে, সেই জায়গা থেকে নতুন করে ইরান সরাসরি আরব আমিরাতের উপর আক্রমণ করে সংঘাতে জড়ানোর নতুন একটা কৌশল তারা অবলম্বন করছে, যেখানে সরাসরি সংঘাতে জড়ায় নেই, তারা একটা গোষ্ঠীকে দিয়ে সংঘাতে জড়ানোর চেষ্টা করছে এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটা মেসেজ দিয়ে ফেলছে ইতিমধ্যে, যে তুমি যদি নতুন করে আবার ইরানের উপর আক্রমণ করা শুরু করো, তাহলে সেটার জবাবটা কি রকম হতে পারে একবার দেখে নাও। এই হুতি গোষ্ঠীকে দিয়ে আক্রমণ করে এরকম একটা মেসেজও তাদেরকে দিয়ে দেওয়া, হয়তোবা দিয়ে ফেলছে ইরানের পক্ষ থেকে, এরকম একটা মেসেজ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি যে বিষয়টি, আর একটা বিষয়, সেটি হচ্ছে যে হুতি গোষ্ঠী সৌদি আরবের একটি তেলবাহী ট্যাঙ্কারে সেখানে কয়েকটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার কারণে সেই তেলবাহী ট্যাঙ্কারটা ধ্বংসযোগ্যে পরিণত হয়ে গেছে এবং এই দিয়ে মোট 8টা তেলবাহী ট্যাঙ্কার সৌদি আরবের ধ্বংস করলো হুতি গোষ্ঠী। এটা নিয়ে সৌদির সাথে আবারও নতুন করে উত্তেজনা কিন্তু এক ধাপ এগিয়ে গেল, যেটার কারণে হয়তো বিশ্ববাজারে আবারও জ্বালানির দাম হু করে বাড়তে শুরু করবে। কারণ একদিকে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর দিকে বাব আল মানদেব প্রণালী, যেটা নিয়ে হুতি গোষ্ঠীর সাথে সৌদির সাথে দ্বন্দ্ব লিপ্ত হয়ে গেছে ইতিমধ্যে। তো এই বিষয়টি নিয়েও আবার দেখা যাবে যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকবে। সেই সাথে সাথে যুক্তরাষ্ট্রের সাথে সৌদির সাথে নতুন করে আবার ইয়েমেনের সাথে হুতি গোষ্ঠীর সাথে আবারও তারা দ্বন্দ্বে জড়ানোর মতো একটা পরিস্থিতি সৃষ্টি করে ফেলেছে। যেটা আজকে দুটো ঘটনা, সেই দুটো ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে যে ইয়েমেনের উপর কি প্রতিশোধ বা কি আক্রমণ হতে পারে, সেটা ইয়েমেন এবং হুতি গোষ্ঠী সেটা কতটুকু তারা সেই প্রোটেকশন নিয়ে রেখেছে, সেটাই এখন দেখার বিষয়। তবে আমার মনে হচ্ছে যে খুব দ্রুত বা খুব শীঘ্রই এই জবাবটা বা পাল্টা জবাবটা কিন্তু ইরান বা ইরানের সমর্থিত হুতি গোষ্ঠী তারা পাবে, সেই বিষয়টি প্রায় নিশ্চিত। তবে সবকিছু ঘটনা পর্যালোচনা করে দেখলে মনে হচ্ছে যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র খুব চাপের মধ্যে যে রয়েছে এটা প্রায় নিশ্চিত। কারণ একদিকে তারা ইরানের সাথে তাদের সমঝোতা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, অপরদিকে তাদের যে সমর্থিত রাষ্ট্রগুলোকে যেভাবে চতুর্দিক থেকে ইরান ঘিরে ফেলতেছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে, এই সমস্ত মধ্যপ্রাচ্যের যে দেশগুলোকে নানানভাবে যেভাবে জড়ানোর চেষ্টা করা হচ্ছে ইরানের মাধ্যমে বা ইরান তার সমর্থিত গোষ্ঠীগুলোকে মাধ্যমে যেভাবে জড়াচ্ছে, আগামী দিনে মধ্যপ্রাচ্যে যে যুক্তরাষ্ট্রের যে তাদের যে প্রভাব সেটা অনেকটাই নষ্ট হয়ে গেছে এবং সাথে সাথে সামনের দিনে যে তাদের অবস্থান যেখানে থাকছে না সেটা প্রায় নিশ্চিত। কারণ তাদের সবচেয়ে মিত্র রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন এবং জর্ডান, এই সমস্ত রাষ্ট্র এখন সবচেয়ে প্রধান শত্রু হচ্ছে ইরানের। এবং ইরান এটার পাল্টা জবাব তারা কিন্তু প্রতিনিয়ত দিচ্ছে এবং আগামী দিনেও দিবে, এরকম হুঙ্কার দিয়ে রেখেছে যে যুক্তরাষ্ট্রকে যদি তারা সহযোগিতা করে, যুক্তরাষ্ট্র সামরিক শক্তি তো তা আঘাত করবেই, পাশাপাশি সেই সমস্ত দেশের বিভিন্ন সামরিক বেসামরিক
স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরানের পক্ষ থেকে আক্রমণ থাকবে, কন্টিনিউ থাকবে। এরকম হুঁশিয়ারি কিন্তু ইরানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো দর্শক, আপনাদের কাছে একটা বিষয় জানতে চাইবো এই মুহূর্তে, যেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র যেভাবে ফাঁদে পড়েছে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধটাকে নিয়ে, এই ফাঁদ থেকে কি যুক্তরাষ্ট্র কি আসলে বের হয়ে আসতে পারবে? ট্রাম্প প্রশাসন কি আসলে এই ফাঁদ থেকে তারা কি নতুন করে কোনোভাবেই তারা বের হয়ে আসার পথ খুঁজতেছে, নাকি আসলে তারা নতুন করে আবার নতুনভাবে চাল তৈরি করতেছে ইরানের বিপক্ষে? সে বিষয়টি নিয়ে যদি আপনাদের মতামত থাকে কমেন্টস করবেন। এবং সে সাথে সাথে ভিডিওতে এতক্ষণ থাকার সাথে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু।